আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা এই অনুষ্ঠানে সবসময় কথা বলে থাকি এবং আজকেও এর ব্যতিক্রম নয়। দর্শক মণ্ডলী, যারা গত একটি সপ্তাহে বাংলাদেশের সব ধরনের রাজনৈতিক খোঁজ খবর রেখেছেন এবং একই সাথে বাংলাদেশের রাজনীতি নিয়ে যাদের সব সময়ের চিন্তা, এই প্রবাসের থেকে বাংলাদেশকে নিয়ে যারা ভাবেন, বাংলাদেশের কনস্ট্রাকটিভ কোনো বিষয় হলে যে বিষয় এদেশের মানুষের যেভাবে এটি নিয়ে চিন্তা করেন, সেই চিন্তার কিছু ভাবনা নিয়েই আমরা আজকের এই অনুষ্ঠানে সাজিয়েছি এবং এই অনুষ্ঠানে আপনারাও আপনাদের মূল্যবান অভিমত দিবেন। আপনারা কি ভাবছেন বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে, বিশেষ করে যে একটি বিষয় গত 2 সপ্তাহ ধরে সবচেয়ে বেশি আলোচিত, সেটি হচ্ছে যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গ। এবং আপনারা জানেন যে সরকার এই বিষয়ে একটি ট্রাইব্যুনাল গঠন করেছেন এবং সেই ট্রাইব্যুনালের আইনজীবী, বিচারক এবং তদন্তকারী কর্মকর্তার নামও ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে এবং প্রয়োজনে সেই ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এবং এর পরিপ্রেক্ষিতে স্বভাবতই বাংলাদেশে প্রধান বিরোধী দল কিংবা যারা যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত, বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে যে 36 জনের একটি তালিকা সরকার ঘোষণা করেছেন অঘোষিতভাবে, এবং সেটি বিভিন্ন বিমানবন্দর এবং স্থলবন্দরে পৌঁছে দেওয়া হয়েছে যাতে করে যুদ্ধ অপরাধীরা, অভিযুক্ত যুদ্ধ অপরাধীরা তারা পালাতে না পারেন। আজকে এই বিষয়ে আমরা কথা বলবো এবং একই সাথে জানেন বাংলাদেশে এই মুহূর্তে চরমভাবে বিদ্যুৎ, পানি এবং গ্যাস সংকট দেখা দিয়েছে এবং যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী এই বিষয়ে জনগণের কাছে সময় চেয়েছেন, কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় অবরোধ, বিক্ষোভ এবং আজকে সিলেটেও এই বিষয়ে অবরোধ এবং বিক্ষোভ হয়েছে এবং জনগণের অবশ্যই ধৈর্যের বাঁধ ভেঙে গেলে এর পরিণতি যে ভয়াবহ হতে পারে সে বিষয়ে নিশ্চয়ই সরকার অবগত রয়েছেন। এবং স্বভাবতই যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আমরা আলোচনা করব আজকে, সেটি হচ্ছে যুদ্ধাপরাধ প্রসঙ্গ এবং সেখানে জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী বরাবরের মতো এবারও তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন। জামাতে ইসলামের সেক্রেটারি, যিনি নিজেও একজন যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি, তিনি বলেছেন যে ওই সময়ে জামাতে ইসলামের সাথে যুদ্ধ অপরাধের কোনো সম্পর্কই ছিল না এবং জামাতে ইসলামের কোনো নেতাকর্মী কখনোই দেশ ছেড়ে পালাবে না। আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করতে চায় সরকার এবং এটি বলেছেন আইনমন্ত্রী। দর্শক মণ্ডলী, এই বিষয়গুলো থাকবে আমাদের সাথে আমাদের আজকের আলোচনায়। আপনারা যদি এর সাথে অন্য কোনো বিষয়ে যোগ করতে চান অথবা আপনাদের নিজস্ব কোনো চিন্তা আমাদের সাথে যোগ করতে চান, তাহলে স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে সরাসরি আমাদের এই অনুষ্ঠানে কথা বলতে পারবেন। এবং আজকের এই পুরো অনুষ্ঠানটির আমাদের সাথে অনুষ্ঠানটিতে আমাদের সাথে থাকবেন, আমার হাতের ডান পাশে রয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম, মুখপাত্র বাংলাদেশ জামাতে ইসলামী। যারা মোহাম্মদ নজরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে যারা আজকে চ্যানেলসের কলাকৌশলে আছেন এবং সেই সাথে আজকে যারা এই প্রোগ্রাম উপভোগ করছেন তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম। এবং আমার হাতের বাম পাশে রয়েছেন ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদ। ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকেও। চ্যানেলের সকল দর্শক শ্রোতা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে যুদ্ধাপরাধের দায়ে যে ট্রাইব্যুনাল, বিচারের জন্য যে ট্রাইব্যুনালটি গঠন করা হয়েছে, আমরা এতদিন জানতাম যে যুদ্ধাপরাধীদের বিচার হবে, তবে গত কিছুদিন ধরে এই যুদ্ধাপরাধের সাথে আরেকটি শব্দ যোগ হয়েছে, সেটি হচ্ছে যে 1971 সালে যারা মানবতা বিরোধী অপরাধ করেছিলেন সরকার তাদের বিচার করবে। আসলে যুদ্ধাপরাধের বিচার অথবা মানবতার বিরুদ্ধে যারা অপরাধ করেছেন তাদের বিচারের মধ্যে তফাৎটা কি? ধন্যবাদ, খুবই সুন্দর প্রশ্ন। যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধ এবং এটার মধ্যে পার্থক্যটা কি? আপনি জানেন, যুদ্ধ আবিধানিক করতে যুদ্ধ জিনিসটাই মানবতা বিরোধী এবং যুদ্ধের সাথে সংশ্লিষ্ট আপনি যেটা বর্তমান সরকার যেটা করতে চাচ্ছে 1973 সালের যে যুদ্ধাপরাধীদের করার জন্য, বিচার করার জন্য 1973 সালে যে অ্যাক্ট আছে বাংলাদেশে, এইখানে এই যে নির্দিষ্টভাবে যে যুদ্ধাপরাধকে যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, অত্যন্ত ক্লিয়ারভাবে পরিষ্কারভাবে বলা হয়েছে এবং এই 1973 সালের আইনের মধ্য দিয়ে কিন্তু সংজ্ঞার মধ্যে দিয়ে এটা এই সংজ্ঞাগুলো আছে। যেমন আপনার হত্যা, খুন, রাহাজানি বা আপনার অগ্নিসংযোগ, এই সবগুলোই কিন্তু মানবতা বিরোধী, দর্শন, নারী নির্যাতন। এবং প্রশ্ন হলো যে এই যে যুদ্ধাপরাধ যে জিনিসটা 1971 সালের ধরেন 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর মধ্যে হয়েছিল, এটা আপনার কোনো আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ছিল যে কাজগুলো যারা করেছে
এবং আপনারা এটা তো অনস্বীকার যে 1971 সালে আমাদের সাথে যুদ্ধ হয়েছিল পশ্চিম পাকিস্তানিদের, এবং তাদেরকে সহায়তা করার জন্য একটা গোষ্ঠী বাংলাদেশে সক্রিয় ছিল। এখন প্রশ্ন হলো যে 1971 সালের 16ই ডিসেম্বরের পরে স্বভাবত কারণে তাদের বিচারের জন্য 1973 সালে আপনি জানেন দালাল আইন পরবর্তীতে করা হয়েছিল, এবং 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সপরিবারে যখন হত্যা করা হয়, তখনও কিন্তু প্রায় 3700 মতো যুদ্ধাপরাধীদের, চিহ্নিত যুদ্ধাপরাধী যাদের বিরুদ্ধে আপনার এই হত্যা, খুন, রাহাজানি এবং সুনির্দিষ্ট অভিযোগ ছিল, তাদের বিচার চলমান ছিল। বাট 1975 সালের 15ই আগস্ট জাতির জনককে হত্যার পরে বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন হয়, পরবর্তীতে কিন্তু সবাই এই আইনগুলো বাতিল হয়ে সবাই কিন্তু বেরিয়ে আসে। তো সুতরাং আমি বলবো আজকে যে যুদ্ধাপরাধের যে বিচার বর্তমান যেটা করতে যাচ্ছে, এটা আওয়ামী লীগের কোনো দাবি নয়, এটা বাংলাদেশের 14 কোটি মানুষের দাবি। এবং আপনি জানেন যে এইটা শুধু বা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, এটা ছিল বাংলাদেশের শান্তিকামী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। এবং এটা ছিল বর্তমানে যেটা গত 2 দশকের একটা দাবি ছিল, যে আমরা যারা এই মানবতা বিরোধী, যারা এই পশ্চিম পাকিস্তানের সাথে সহযোগিতা করে আমাদের মা বোনকে, আজকে আমি একজন কলিগের সাথে, আমার একজন কলিগ, উনিও একজন সলিসিটার, একসাথে আমরা আসছিলাম, এবং উনি আমাকে বলেছেন যে কালাম, তোমার বয়স হয়তো তখন তোমার জন্মই হয়নি, আমার জন্ম কিন্তু 1975 সালে। এবং উনি আমার কলিগ আমাকে বলেছেন যে আমরা দেখেছি যে এই রাজাকার যারা, তারা যেমন আমরা যেভাবে আপ্যায়ন করি আপেল দিয়ে বা বিস্কিট দিয়ে কোনো অতিথিকে, তারা সেইভাবে আপ্যায়ন করেছে আমার মা বোনদের দিয়ে। এবং এটা অত্যন্ত লজ্জার এবং ঘৃণার। শুধু তারা সেটা করেনি, এই কলিগ উনি বলেছেন যে কালাম, তুমি দেখো নাই, কিন্তু আমরা দেখেছি কিভাবে ওনার বাবাকে, আমার কলিগ উনি বলছেন আমার বাবাকে এই রাজাকাররা এই পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল, এবং অল্পের জন্য ওনার বাবা ওইখান থেকে চলে এসেছে। সুতরাং এই যারা এই কাজগুলো করেছে, এটা শুধু মানবতা বিরোধী কাজ না, এটা হলো আপনার অমানবিক, এবং এটা কোনো ধর্মীয়ভাবে হোক, সামাজিকভাবে হোক, মানবতাভাবে হোক, এর বিচার অবশ্যই বাংলার মাটিতে হতে হবে। অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি আপনার কাছে আসবো আরেকটি প্রশ্ন নিয়ে, সেটি হচ্ছে যে প্রধান বিরোধী দল এই ধরনের বিচারের স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে বিচারের বিরোধিতা করেছে। জি, কেন করেছে সেই বিষয়টি নিয়ে আমি আপনার কাছে আসবো। তবে তার আগে জনাব নজরুল ইসলাম, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি বাংলাদেশ জামাতে ইসলামের সাথে সংশ্লিষ্ট, এই বিষয়টিতে সবচেয়ে বেশি সংশ্লিষ্টতার অভিযোগ জামাতে ইসলামের বিরুদ্ধে, এবং সেখানে জামাতে ইসলামের প্রথম নেতা গোলাম আজম থেকে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের প্রথম নেতা গোলাম আজম থেকে শুরু করে জামাতের সেক্রেটারি জেনারেল, মোটামুটি প্রথম সারির বেশ কয়েকজন নেতাই এই অভিযোগে অভিযুক্ত। এবং সেখানে যারা জামাতের জেনারেল সেক্রেটারি আবার বলছেন যে যুদ্ধাপরাধের সাথে বা রাজাকার আলবদর আল শামসদের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা ছিল না। তো এই বিষয়টি নিয়ে আসলে কতটুকু সত্য যে আলবদর আল শামস কিংবা রাজাকার এই বিষয়ের সাথে জামাত ইসলামের কোনো নেতার সংশ্লিষ্টতা ছিল না? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ প্রথমত আপনাকে প্রশ্ন করার জন্যে। আর আমার ভাই ব্রিফিং দেওয়ার চেষ্টা করেছেন। প্রথমত আপনার এই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব, তারপরে আমার প্রিয় ভাই কালাম ভাই যে কথাগুলো বলেছেন সেক্ষেত্রে আমার কিছু সংশোধনী আছে এবং কিছু সংযোগও আছে। প্রথমত, জামাতের বিরুদ্ধে যে আজকে অপপ্রচার চালানো হচ্ছে, এটা নিছক প্রপাগান্ডা ছাড়া আর কিছুই না। এবং আমি খুব স্ট্রংলি বলবো, আপনি এটা আজকে বললেন যে সবচেয়ে বেশি অভিযোগ যাদের বিরুদ্ধে তারা হচ্ছে জামাত, এবং এটা হচ্ছে সেই দীর্ঘ অপপ্রচার প্রপাগান্ডারই একটা অংশ। আজকেই শুধু আপনাকে দুটো জিনিস দেখাই, আজকে 2টা পত্রিকা এসছে, দেখেন, সেটা হচ্ছে ইত্তেফাক, দিনকাল এবং আমার